নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। এবারের বিশ্বকাপে 7টি গোল করে ফেললেন লিওনেল মেসি। আর আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে আজকে আমরা হাজির হয়েছি প্রাক্তন ভারতীয় গোলরক্ষক দেবাশিস মুখার্জির কাছে। কি বলছেন তিনি, এই সব কিছু দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। আর্জেন্টিনা বনাম কেপে ভার্দের ম্যাচ আপনারা সকলেই দেখেছেন। আর এই ম্যাচের বিশ্লেষণ করতে আজকে আমরা হাজির হয়েছি প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখার্জির কাছে। একদম সরাসরি দেবাশিসদার কাছে চলে যাব। দেবাশিসদা, কীরকম লাগলো আজকের এই আর্জেন্টিনা বনাম কেপে ভার্দের ম্যাচ? এমনি তো খেলা দেখতে বসেছিলাম, ভেবেছিলাম আর্জেন্টিনা ইজি চলে যাবে। আমি একটা লিস্ট করি, মানে সব ম্যাচ হয়ে গেলে নেক্সট ম্যাচ কে কার সঙ্গে খেলবে আমি লিখে রাখি। যখন খেলা হয়ে যায় ন্যাচারালি সেটা তো নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে। তো আমি আজকে খেলা শুরু হওয়া যখন 1-0 হয়ে গেছে তখন আমি অলরেডি আর্জেন্টিনার নামটা ওখানে ঢুকিয়ে দিয়েছি, কারণ ইজিপ্ট তো তার আগে খেলে ইজিপ্ট তো চলে গেছে, আর্জেন্টিনার নামটা দেখি। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে এগোতে আরম্ভ করলো, মেসি যে গোলটা করলো প্রথমে, এক্সেলেন্ট গোল, মানে এত অসাধারণ বাঁপায় একটা রিসিভ, জাস্ট নিজের কন্ট্রোলে বল রাখা, ওখান থেকে গোলকিপারের কাঁধের ওপর দিয়ে ফিনিশ করা। অত ক্লোজ থেকে মারলে গোলকিপারদের কিছু করার থাকে না। আমরা দূর থেকে স্লো মোশনে দেখি, মনে হয় বাবা হাতটা দিতে পারলো না, এটা সম্ভব নয়। জাস্ট ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বলটা পাস করে, অত কুইক রিফ্লেক্স করা গোলকিপারদের কোনো গোলকিপার পক্ষেই সম্ভব না। একটা দারুণ গোল করলো, ভাবলাম ম্যাচটা বোধহয় এবার আস্তে আস্তে আর্জেন্টিনার কন্ট্রোলে চলে আসবে, কিন্তু উল্টো হয়ে গেল। দেখলাম আর্জেন্টিনা এত ইজি হয়ে গেল, ভাবলো ওরা খুব ইজি নিয়েছিল ঘটনা। খেলা দেখে আজকে মনে হয়েছে যে আর্জেন্টিনা কেপে ভার্দেকে খুব ইজিভাবে নিয়েছে, যে তো গ্রুপ লিগের 3টে ম্যাচ ড্র করে এসছে, বেস্ট থার্ড টিম হিসেবে এসছে, তো ন্যাচারালি ওকে খুব স্বাভাবিক হয়, যারা টপ র্যাঙ্ক হয় যাদের সঙ্গে অনেক ডিফারেন্স। কিন্তু এটা কেপে ভার্দে প্রমাণ করে দিল যে ইচ্ছে থাকলে এবং লড়াইয়ের মানসিকতাটা যদি থাকে তাহলে যে কোনো টিমকে আটকে দেওয়া যায়, এবং সেটা আজকে আর্জেন্টিনাকে 120 মিনিট অবধি নিয়ে গেল। এটা যে একটা কত বড় প্রমাণ। এরপরে যখন কেউ নতুন ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে কোনো দেশ, তাদের কাছে এটা একটা বিরাট বড় ইনস্ট্যান্ট হয়ে রইল, যে নতুন বলে প্রথম খেলছে, কেপে ভার্দে প্রথম খেলছে ওয়ার্ল্ড কাপ, আগে কোনো দিন খেলেনি। আরে 5 লক্ষ দেশে কি হবে, কিছুই হবে না। সেইখান থেকে এই ছেলেগুলো বেরিয়ে যে ফুটবলটা খেললো, সেই ফুটবলটা মানে আগামী দিনে যে কোনো জুনিয়র বল বা যে কোনো নতুন টিম বলো, যাই বলো, তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়ে যাবে। এটা একটা ইন্সপিরেশন ম্যাচ হলো আজকে আগামী দিনের জন্যে, যে এই টিমটা কি করতে পারে। এবং অদ্ভুত ব্যাপার, যখন মনে হচ্ছে যে আর হয়তো গোল হবে না, ঠিক সেই মুহূর্তে গোলটা শোধ করে দিল। এটা অদ্ভুত। এবং এই যে ফার্স্ট গোল যেটা আর্জেন্টিনা কনসিড করলো, ডিফেন্সের এত ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য, যে বলটা ডান দিক থেকে এসে বলটা রিসিভ করছে, একটা ম্যান ক্লোজে এলো না, যে এলো সে অনেক লেট করে ফেলেছে ততক্ষণ, এবং সে যখন পাটা দিয়েছে সেই পায়ের তলা দিয়ে গলে গেছে, এবং মার্টিনেজেরও পায়ের তলা দিয়ে গলে গেছে। এত ক্যাজুয়াল যদি খেলে আর্জেন্টিনার পক্ষে, কিন্তু ওপর দিকে যাওয়া মুশকিল হয়ে যাবে। আমার মনে হয় না ওরা এই ম্যাচ থেকে নিজেদের চেঞ্জ করবে, কেননা লিগ পর্যায়ে অন্যান্য টিমের কথা আমি বলছি, লিগ পর্যায়ে অন্যান্য টিমগুলো যে খেলা খেলেছে, নকআউট স্টেজে এসে দেখছি খেলা চেঞ্জ হয়ে যাচ্ছে, সিরিয়াস হয়ে যাচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে, ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল, রিঅ্যাটাক, মানে টোটাল যে ফুটবলটা নকআউট লিগ স্টেজে খেলেছে, এখন এখানে এসে অন্যরকম খেলছে। এবং আজকে আর্জেন্টিনা, এটাও নকআউট ছিল, আর্জেন্টিনাকে জিততেই হতো, কিন্তু এত ক্যাজুয়াল নিলে চলবে না। এবং এই যে 11 আর 5-এ 16টা ছেলে খেললো কেপে ভার্দে, 5টা ছেলে পরে চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা ছেলে কিন্তু মানে এই যে থার্ড গোল যেটা উইনিং গোল হয়েছে, সেটা তো সেম সাইড গোল হয়েছে। রোমেরো হেডটা করেছে, ওদের একজনের গায়ে লেগে বলটা গোলে ঢুকে গেছে, কোণে চলে গেছে। এখন হেডটা যদি গায়ে না লাগতো তাহলে তো গোলকিপারের কাছে, ভজিনার কাছে চলে যেতে পারতো। আর ভজিনা অসাধারণ গোলকিপিং, একটা 41 বছরের ছেলে। আমি ফার্স্ট ম্যাচও এগেনস্ট স্পেন ড্র করেছিল যখন বলেছিলাম যে এই ছেলেটা খেলা ছেড়ে দিয়ে চলে গেছিলো, তাকে আবার জোর করে এনে
বিভিন্ন কারণে ওদের নানা রকম ফাইন্যান্সিয়াল প্রবলেম, নানা রকম প্রবলেম ছিল, একটা ছোট্ট দেশ। তো সেখান থেকে এসে যে ছেলেটা মানে কত ইজি খেললো, মানে চোখ মুখে কোনো মানে একটা ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনার মতো টিমের সঙ্গে খেলছে একদম ইজি। এবং প্রতিটা ছেলে, শুধু রোজিনা নয়, যে কটা ছেলে, কার্বল যে সেকেন্ড গোলটা করলো মার্টিনেজকে, মানে জাস্ট মানে ভাবা যায় না। মার্টিনেজ 6.5 ফুটের ওপর হাইট, প্রায় 7 ফুটের কাছাকাছি হাইট, তাকে ওই বক্সের কোণ থেকে সেকেন্ড পোস্টে রাখছে, সে জাস্ট যেতে পারলো না, বডি থ্রো করলে যেতেই পারলো না। কি অসাধারণ গোল করেছে, জাস্ট ভাবা যায় না। তাহলে তাদের কোয়ালিটি আছে বলে করতে পেরেছে। যদি কোয়ালিটি না থাকতো হতো না, এইগুলো বেরোতো না, এত লড়াই আসতো না। এই লড়াইটা এসছে, ওদের মধ্যে কোয়ালিটি আছে, ওরা আগামী দিনে অনেক ভালো জায়গায় যাবে। এবং অলরেডি ওদের এই কার্বল না, যে ফার্স্ট গোলটা যে করেছে তাকে দেখলাম অলরেডিও একটা ভালো টিমের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে, অলরেডি তাকে নিয়ে নিয়েছে, মোস্ট প্রবাবলি ইটালির কোনো ক্লাব। তো এখান থেকে অনেক ছেলে বেরিয়ে যাবে ইউরোপের বিভিন্ন ক্লাবে, ওরা এই ওয়ার্ল্ড কাপের পরেই সুযোগ পেতে হবে। যেটা বাকি আর 5 জন সবাই এটা ধরেছিল যে আর্জেন্টিনা হয়তো গোলের মালা পরাবে এই কেপ ভার্দেকে, কিন্তু এইরকম যে একটা হাড্ডাহাড্ডি লড়াই 120 মিনিটের হতে হবে সেটা কিন্তু কেউ ভাবিনি। সেটা তুমিও যে শুরুতেই বললে যে আমি তো লিখে রাখি, এবং আমি ধরেই ফেলেছিলাম যে আর্জেন্টিনা একদম সহজেই বেরিয়ে যাবে। তো কি মনে হলো মেসির কাছে তো একটা ম্যাচ, এবং মেসির বিরুদ্ধে আজকে কিন্তু বলা যায় যে আর্জেন্টিনার 11 জনের বিরুদ্ধে আজকে খেললো এই কেপ ভার্দের গোলরক্ষক। তুমি কি বলবে? না, আমি তো বললাম গোল ও 8টা না 9টা সেভ করেছে টোটাল, এবং এমন কিছু কিছু সেভ করেছে যেগুলো মানে এক্সেপশনাল, মানে জাস্ট ভাবা যায় না। এবং ওর মধ্যে কোনো রিপারকেশন দেখলাম না যে এত ভালো ভালো সেভ করলো, এবং ওর সেভের ওপর বেস করে কিন্তু টিমটা আরও ইন্সপায়ার্ড হয়ে গেল। যে সেভগুলো, ওখানে যদি গোল কনসিড হয়ে যেত তাহলে টিমটা ডিমোরালাইজড হয়ে যেত। ওর সেভের জন্যে কিন্তু যে কোনো খেলা, শুধু আজকের খেলা, যে কোনো খেলাতে যদি গোলকিপারটা ভালো সেভ করে দেয় তখন টিমটা আরও ইন্সপায়ার্ড হয়ে দারুণ ফুটবল খেলে। গোলকিপার পজিশনটাও যেন ভীষণ ভাইটাল, যে একটা ভালো সেভ করে দিলে সেই টিমটা অন্যরকম হয়ে যায়। আর প্রথমে যদি একটা বাজে ভুল গোল কনসিড হয়ে যায় তখন টিমটা ডিমোরালাইজ হয়ে যায়। আমি এখানেই স্টপ করছি, যে তোমাকে যে জিজ্ঞেস করবো যে তুমি যেহেতু নিজে গোলরক্ষক ছিলে, এই যে গোলরক্ষক তার মানে কি দেখলে, বৈশিষ্ট্যটা কি দেখলে, কি এমন মনে হলো যে সব দিক থেকে গোটা একটা 11 জনের আর্জেন্টিনার মতো দল তাদেরকে রুখে দিল? দেখো, ও তো আমরা যেরকম প্রথমে ভেবেছিলাম যে আর্জেন্টিনা উড়িয়ে দেবে, সবাই ভেবেছিল কাপ ভার্দে কোনো ব্যাপার নয়। ওরা কিন্তু নেমেছিল লড়াই করার জন্য, 11 জন ওরা নেমেছিল যে আমরা কিন্তু ওদিকে কে আছে সেটা দেখবো না, নর্মালি যেটা হয় যে অপোনেন্ট কে আছে দেখবো না, আমরা ফুটবলটা খেলবো, যে ফুটবলটা দিয়ে লড়াই করা যাবে। নাম দিয়ে লড়াই হয় না, লড়াই মাঠে খেলে করতে হয়। সেটা কাপ ভার্দে যে দেখিয়ে দিয়েছে, আবারও দেখিয়ে দিল কাপ ভার্দে যে লড়াইটা কিভাবে করতে হয়, নাম দিয়ে ফুটবল হবে না। এবং আগামী দিনে খেলার স্টাইল এখন পাল্টে যাচ্ছে, আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। কোয়ালিটি প্লেয়ার মানে স্কিলফুল প্লেয়ার সংখ্যা কমে গেছে। আজকে একমাত্র টিম করে জ্বলছে মেসি আর তোমার ওই স্পেনের ইয়ামেল। একদম। এরপরে তো সেরকম স্কিল প্লেয়ার সালাহকে আমরা সেইভাবে পাচ্ছি না, আর এতদিন খেলা হয়ে গেছে, ওদের থেকে আশা করা যায় না, খুব স্বাভাবিক। তো খেলাটা এখন টোটাল মানে ওই 11 জনের বিরুদ্ধে 11 জন হয়ে গেছে, প্রত্যেকের কোয়ালিটি অনুযায়ী খেলবে এবং একে একে খেলবে। এই নয় যে আমি একা ম্যাচটাকে বার করে, যেন মারাদোনা 86 ওয়ার্ল্ড কাপ বার করে নিয়ে চলে গেছিলো, মেসি এরম কত ম্যাচ বার করেছে, রোনাল্ডো কত ম্যাচ বার করেছে। এই ধরনের প্লেয়ার কিন্তু আর এখন নেই, কমে এসছে। এবার ওই 11 জনের লড়াই হবে। এবার যেরম হবে, মানে কেউ বলে হারাবে। আমি তো আগামী যে নকআউট ম্যাচগুলো আছে আমি কাউকে শিওর ধরতে পারছি না। আগে ভেবেছিলাম শিওর, এখন দেখছি কাউকে শিওর ধরতে পারছি না। মরক্কো কি ফুটবল খেলে দিল, ক্রোয়েশিয়া কি দুর্ধর্ষ ফুটবল খেললো এগেন্স্ট পর্তুগাল। মানে এতগুলো গোল মানে ক্যান্সেল হলো বলে সব, মানে আগেকার যদি এই সিস্টেম থাকতো
ভারের মিনিমাম আগের যে সিস্টেম যদি থাকতো তাহলে এই মিলিমিটারের ভুলগুলো ধরা যেত না, অফসাইডগুলো। আজকে এই ইয়েটা নতুন প্রযুক্তিটা এসছে বলে আজকে তিনটে গোল ক্রোয়েশিয়ার বাতিল হয়েছে, কিন্তু কিছু করার নেই। প্রযুক্তি যখন এসছে, সিস্টেম যখন এসছে, সেটা ইউটিলাইজ করতেই হবে। আর তার অ্যাডভান্টেজ পর্তুগাল পেয়ে গেছে, ক্রোয়েশিয়া পায়নি। এরকম যে কোনো টিমের ক্ষেত্রেই হবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে মেসি, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ আমরা জানি, মেসির থেকেও আজকে অনেক বল, আগেও আমি মেসির খেলায় এই ওয়ার্ল্ড কাপে দেখেছি অনেক বল স্ন্যাচ হয়েছে, পা থেকে বেরিয়েছে, ও ভেতর দিয়ে বেরোতে গেছে, কভার করে দিয়েছে। মেসির সেই আগের তীক্ষ্ণতাটা নেই। হ্যাঁ, পাসিং বলো, রিসিভিং বলো, ফিনিশিং বলো, এটা তো কেউ কেড়ে নিতে পারবে না। এটা তো বয়সের সঙ্গে চলে যাবে তা নয়। কেউ সাঁতার জানলে সে এখনও সাঁতার কাটতে পারবে, সাইকেল চালাতে জানলে সে এখনও সাইকেলটা চালাতে পারবে। তেমনি মেসির এই জিনিসগুলো হচ্ছে একদম সহজাত। এইগুলো কিন্তু ফুটবলটা যেহেতু দৌড়ের খেলা, বডি কন্ট্যাক্ট গেম, এখানে ধাক্কা ধাক্কি, দৌড়ি, মারামারি করে। ফার্স্ট ম্যাচে মেসি 8 কিলোমিটার মেসি টোটাল রান করেছিল, তার মধ্যে 1 কিলোমিটারও সত্যিকারে রান করেছিল, বাকি 7 কিলোমিটার ওয়াক করেছে। তো এদের এদেরতে অনেক দেওয়া হয়ে গেছে, এরা আর এদের থেকে এক্সপেক্ট করা উচিত না। আমরা যদি বলি রোনাল্ডো ম্যাচ বার করে নিয়ে যাবে, মেসি ম্যাচ বার, ঠিক নয়। এটা অন্য আরও প্লেয়ার আছে, তারা নিয়ে যাবে, তারা অনেক বেটার খেলছে এখন। এরা থাকলে একটা, এই যে বললাম ফাইনাল টাচটা, যেটা মেসি আজকে করলো, ফাইনাল টাচটা। আগের দিন রোনাল্ডো একটা অফসাইডের জন্য বাতিল হলো, একটা ওই টো দিয়ে জাস্ট রিসিভ করে গোলকিপার ওপর দিয়ে তুলে দিয়েছিল। এগুলো এদের থেকে পাওয়া যাবে, এগুলোর জন্যই আছে। এবং এইটুকুই কোচ জানে এদের কোন জায়গায় ইউজ করতে হবে, কখন তুলতে হবে, সেই অনুযায়ী ওকে ইউজ করছে। কাউকে রাখছে, কাউকে তুলে নিচ্ছে। তবে লড়াই কিন্তু এবার, মানে আমি বলে কোনো টিমকে হারিয়ে দেয়া যাবে আগামী নেক্সট 16-এর প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে, আমি তো হিসেব খুঁজে পাচ্ছি না। কানাডাকে হয়তো কেউ বলবে ইজি হারিয়ে দিল মরক্কো, আজকে হবে না, কেন সবাই এখন ওই 11 খেলা হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে দেবে না। এইখানেই আমি জিজ্ঞেস করবো যে মানে এই যে গতবারে গোল্ডেন গ্লাভস পেয়েছিল আমাদের মার্টিনেজ, তো সেই মার্টিনেজ যখন উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে, সে দুটো গোল হজম করছে, এবং একজন 41 বছরের বয়সী গোলরক্ষক, অনামী একজন গোলরক্ষক, সে কিন্তু পর একের পর এক আক্রমণ প্রতিহত করছে আর্জেন্টিনার। তো তার কি এক্সট্রা, তুমি নিজে যেহেতু গোলরক্ষক ছিলে, তার কোন দিকটা ভালো লাগলো? মানে এই যে ধরো, এই সব ম্যাচ তো জ্বলে ওঠার ম্যাচ, এবং জ্বলে ওঠার মঞ্চ ঠিক এই ম্যাচটাকে বেছে নিয়েছিল, বেশ করেও দেখিয়ে দিল। কোনটা গোলকিপারের কোনটাকে ভালো লাগলো? দেখো, এটা তো এগুলো বলা হয় যে দেখিয়ে দেবার ম্যাচ, জ্বলে ওঠার ম্যাচ, এটা নয়। প্লেয়ারদের ক্ষেত্রে সব ম্যাচই জ্বলে ওঠার, সব ম্যাচ দেখিয়ে দেওয়ার। কেন প্লেয়াররা মাঠে নামে প্রতিটা ম্যাচ ভালো খেলার জন্য। কেউ আজকের ম্যাচটা খারাপ খেলবো এটা ভেবে কেউ কোনো দিন নামে না, আর কেউ হয়ও না, তাহলে সে প্লেয়ারের মধ্যে পড়বে না। এই গোলকিপার আমার মনে হয় অন দ্য লাইন ভীষণ ভালো, লাইনে ভীষণ ভালো। লাইন মানে ওই বক্সের বলতে বলছি না, এই যে বারের মধ্যে যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যেও ভীষণ ভালো, মানে অন দ্য লাইন, ওই লাইনে দাঁড়িয়ে ও মানে একটা বল, অনেকগুলো হয়েছে এরকম, অনেকগুলো হয়েছে যে ও অন দ্য লাইনটাকে একটু এগিয়েছিল, শ্যুট হয়েছে, ও কিন্তু ঠিক জাস্ট বাঁদিকে বডিটা ফেলে সেভ করেছে। অন দ্য লাইন ভালো। এখন গোলকিপারের বেরোনোর জায়গাটা বন্ধ হয়ে গেছে, গোলকিপাররা বেরোতে পারে না, কেন সামনে এত ম্যান থাকে যে সেখানে গোলকিপার বেরোতে গেলে কোনো জায়গায় ধাক্কা খেলে ফাউল দেবে না, ও যদি ডিসপ্লেস হয়ে যায় তখন গোলটা ওপেন হয়ে যাচ্ছে, যে কারণে গোলকিপাররা এখন লাইন ছেড়ে বেরোয় না। একদম দূর থেকে একটা কার্ভিং বা সোয়ার্বিং একটা রেনবো টাইপের বল এলো, তখন গিয়ে গোলকিপাররা কালেক্ট করবে। আদারওয়াইজ এই কর্নার বা সাইড থেকে ফ্রিকিকে কোনো গোলকিপার বেরোচ্ছেও না, বেরোতে পারবে না, এটা বেরোনোর কথাও নয়। বাকি ওই লাইন বা 1:1, আজকে একটা 1:1 মেসির, আমি জানি শিওর গোল ওটা, ও কিন্তু কভার করে পড়লো। ও মেসি চেয়েছিল পাটা ফাঁক করবে, ও যখন পাটা ফাঁক করবে, মানে ও মারার সময় তো গোলকিপাররা একটা পজিশান নেয়, দাঁড়িয়ে যায়, সেই সময় পাটা একটু ফাঁক হয়ে যায়, সবাই ওই জায়গাটা ইউজ করে। মেসি কিন্তু ওই জায়গাটা ইউজ করতে গেছিলো, ও ততক্ষণে কিন্তু বডি নামিয়ে দিয়েছে, বসে গেছে, যে কারণে ওর তলপেটের ওপরে বা থায়ের ওই জায়গাটা বলটা আটকে গেছে। ওটা শিওর গোল। এই যে ঠিক বেরোনো, আজকে কেন ফার্স্ট ম্যাচ এগেন্স্ট স্পেনও দারুণ খেলেছিল,
দারুণ দারুণ সেভ করেছিল। তো ও এই যে মানে একটা ম্যাচ ভালো খেলেছে এটা তো ওর ক্ষেত্রে বলা যাবে না, ও এই 3-4 ম্যাচ ও দুর্ধর্ষ খেললো। এবং শুধু তাই নয়, আর একটা জিনিস দেখলাম দেবাশিস দা, যে ও কিন্তু বল পায়ে রেখে মানে বেশ কয়েকটা ডজ করলো ওই বক্সের মধ্যেই, মানে এইগুলো তো খুব একটা মানে না, কনফিডেন্সটা লেভেল কনফিডেন্স সবাই করছে। এটা 2014 ওয়ার্ল্ড কাপে ম্যানুয়েল নয়ার শুরু করেছিল, যে গোলকিপাররা সুইপারের মতো খেলবে, এগিয়ে যাবে, বক্সের বাইরে গিয়ে বল রিসিভ করবে, পাস দেবে। সেইটা আস্তে আস্তে এখন গোলকিপারদের মানে মেন ট্রেনিং হয়ে গেছে পাটাকে তৈরি করা। কারণ প্লেয়ার আসবে, পাস খেলবে, আবার গোলকিপারকে দেবে, পাস খেলবে, ধুম করে বাইরে মেরে দেওয়ার এই ফুটবল উঠে গেছে। তো ন্যাচারালি এরাও কিন্তু সেইভাবে তৈরি হয়েছে। এখন বোঝা গেল ও একটা ছোট্ট ডজ করেছে, আমি দেখলাম মোস্ট প্রবাবলি সেকেন্ড হাফে একটা ম্যান গেল, ওকে ছোট্ট করে কাটিয়ে ডান দিক থেকে একটা টোকা মেরে বাঁ দিকে কাটিয়ে গিয়ে বলটা পাস দিয়ে দিল। এটা কনফিডেন্স না থাকলে, কেন ওইখানে স্ন্যাচ হলে গোল ওপেন ফাঁকা, তার মানে ওর কনফিডেন্স আছে। তো ছেলেটা খুব কনফিডেন্টলি খেলেছে এবং আমি বলবো 41 তো আর এর ক্ষেত্রে কী বলবো, ওর হয়তো এটাই শেষ, আর হয়তো 1-1.5 বছর খেলতে পারে। কি গোলকিপার তো একটু বেশি বয়স অবধি খেলতে পারে, যেমন পিটার শিল্টন 44 বছর অবধি খেলেছিল, খেলতে পারে, কিন্তু সেইভাবে তো আর হবে না। আরও আগে যদি জানি না কেন কোনো কারণে হয়তো হয়নি, আরও আগে এলে ওর আরও বেটার হতো। যাকে যখন এবছর আমরা দেখলাম, এটা ভালো লাগলো যে একটা এরকম দেশ থেকে একটা এরকম গোলকিপার বেরিয়েছে যে যাকে কোনো কিছুতেই বিট করা যাচ্ছে না। এবং ও মেসি বললে ওটা গোল করেছে ওকে, তারপরে আর একটাও হয়েছে, সেটা ওই একই জিনিস, মানে এমন এমন সিচুয়েশান হয়েছে কিছু করার থাকছে না ক্লোজ রেঞ্জ থেকে। বাকি দূর থেকে মেরে ওকে গোল করা ভেরি ডিফিকাল্ট, ওকে দূর থেকে মেরে গোল করতে পারেনি কিন্তু কেউ, যে বক্সের বাইরে থেকে শ্যুট করে আমি গোল করলাম, নো, নেভার, হয়নি। তো ছেলেটা অন্ডারলাইন ভীষণ ভালো, কারেজিয়াস ছেলে, মানে কনফিডেন্স তুঙ্গে না থাকলে ওইভাবে সব কিছু সামাল দিতে পারে না। প্লাস পা তো তোকে বললামই যে পাটা তো এখন গোলকিপারদের মেন ব্যাপার হয়ে গেছে, দেখছি প্রতিটা গোলকিপার এখন পায়ে খেলছে। খেলার চিন্তাভাবনাটাই গোলকিপারদের আমাদের সময় যা ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এবং দারুণ। এখন যে এরা এই জায়গায় পৌঁছে গেছে, এটা মানে কোচেদেরও অবশ্যই ধন্যবাদ দিতে হবে। দেবাশিস দা, তোমার কি মনে হয় যে যদি এই ক্যাপে ভের্দের উল্টো দিকে দলটার নাম আর্জেন্টিনা না হয়ে অন্য কোনো দল থাকতো, তাহলে এই দলটা আরও বেশ কিছু দূর যাবার মতো এই দলটার ক্ষমতা ছিল? ক্ষমতা তো এই দলটার আছে বলে আর্জেন্টিনাকে 120 মিনিট আটকে দিয়েছে, ডেফিনেটলি ক্ষমতা আছে। কিন্তু ওই যে নকআউট স্টেজে ভালো টিম, সব দুটোই ভালো টিম, একজন যাবে একজন চলে যাবে, একজন ওপরে উঠবে কোয়ালিফাই করবে, একজন আউট হয়ে যাবে। এটা তো আজকে নেদারল্যান্ডস কী করে অত ভালো টিম নিয়ে হেরে গেল? নেদারল্যান্ড তো হারার কথা না, নেদারল্যান্ডস তো হেরে গেল, দারুণ টিম। নেদারল্যান্ডসকে আমি ডার্ক হর্স বলেছিলাম এবারে, যা কোয়ালিটি ছিল, হেরে গেল। তো এখানে কাপ ভার্দে বলে নয়, যে কোনো টিমের ক্ষেত্রে এখন কাপ ভার্দের সঙ্গে যদি একটা উইক টিম এখানে পড়তো, উইক টিম তো এখানে কিছু নেই। কাকে টিম? কানাডা নিজের দেশে খেলছে, মেক্সিকো নিজের দেশে খেলছে, ইউএসএ নিজের দেশে খেলছে, আলাদা সাপোর্ট তাদের। ইউএসএ বরাবর ওয়ার্ল্ড কাপ খেলে এসছে, মেক্সিকো বরাবর ওয়ার্ল্ড কাপ খেলে এসছে, কানাডা মাঝে মাঝে খেলে। তো সেখানে খেলতে গেলে যে কোনো টিম টাফ, সবাই টাফ। ইজিপ্টকে অস্ট্রেলিয়া এত ভালো সাইড, সেই টাইব্রেকারে গিয়ে হেরে গেল। আজকে দুটো ম্যাচই টাইব্রেকার হয়েছে, মানে 120 মিনিট। আমি আর্জেন্টিনা টাইব্রেকার হয়নি, 120 মিনিট খেলেছে, ইজিপ্টও 120 মিনিট খেলেছে। এই দুজনে আবার 3-4 দিন পরে আবার মিট করবে, তাহলে দুজনের ওপরেই প্রেশার পড়ে গেল। এই গরমের মধ্যে, গরমটাও একটা বিরাট ভাইটাল ব্যাপার, অসুবিধা হচ্ছে। সেখানে আবার ইংল্যান্ড খেলতে যাচ্ছে ওপরে, মেক্সিকোর সঙ্গে ইংল্যান্ড খেলতে যাচ্ছে কত 1000 ফুট ওপরে, সেখানে আবার ঠান্ডা, তাদের আবার প্রবলেম বলছে। আর এসব বলে তো লাভ নেই, এগুলো আছে, ঠান্ডা গরম মিশিয়েই আছে। প্লেয়াররা প্রফেশনাল, যে কোনো জায়গাতেই অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু ছোটো ছোটো এই ব্যাপারগুলো থাকে, তো এগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে হয়। আর্জেন্টিনা যে প্রি কোয়ার্টার ফাইনালে যাদের মুখে পড়েছে, সেই ইজিপ্ট, তাদেরকে যদি এরমভাবে হালকাভাবে নেয়, তাহলে কি তাদের কপালে দুঃখ থাকতে পারে? কারণ এই ম্যাচটা দেখার পরে পার্টিকুলারলি না দুঃখ মানে আর্জেন্টিনা দুঃখ থাকবে কি না,
এখানে ধরেছিলাম যে কেপভার্দ তো সহজে আর্জেন্টিনা তো গোলের মালা পড়াবে, কিন্তু এবার ইজিপ্টও কিন্তু খুব কষ্ট করে গেছে। ইজিপ্ট এই নয় যে ইজিপ্ট দারুণ খেলে দারুণ করে চলে গেছে, মধ্যখানে একটা ম্যাচ সালারা দারুণ খেললো, বোধহয় মোস্ট প্রবলি নকআউটের সেকেন্ড ম্যাচটা সালা গোল করেছিল, 3-1 বোধহয় জিতেছিল। বাদবাকি কিন্তু ইজিপ্টও কিন্তু ওই খুঁড়িয়ে ড্র করে আজকেও তাই ড্র করে 1 গোলে জিতছিল, অস্ট্রেলিয়া গোল শোধ করে দিল। এখানে আর্জেন্টিনাও দারুণ কিছু করে উড়িয়ে দেবে ইজিপ্টকে, এটা ভাবা উচিত হবে না। আর ইজিপ্ট লড়াই করবে, কেন ইজিপ্ট আর আর্জেন্টিনার মধ্যে ডিফারেন্স হচ্ছে আর্জেন্টিনার প্লেয়াররা অনেক বড় বড় ক্লাবে খেলে, তাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, ডেফিনেটলি কোয়ালিটিও আছে। ইজিপ্টেরও ভালো প্লেয়ার আছে সব, কিন্তু তুমি এই যদি তুলনা করা যায় তাতে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হবে। কিন্তু একই কথা, মাঠে কিন্তু খেলা হবে 11-11, প্রত্যেকে এক একটা ভালো ক্লাবে খেলে, ইজিপ্টেরও প্লেয়াররা ভালো ক্লাবে খেলছে, তা লড়াই সবাই করছে। আজকে কাপ ভার্দে যদি লড়াই করতে পারে তাহলে অন্য টিমগুলো এরকম নাম করা ইজিপ্টের টিমগুলো কেন করতে পারবে না, আরামসে করে দেবে। এবং এটা লড়াই হবে, এবং প্রতিটা ম্যাচ নকআউট স্টেজে এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্যারাগুয়েকেও বলে স্পেন হারাতে পারবে না। এই ফ্রান্স প্যারাগুয়ে আজকে আছে, প্যারাগুয়েকেও ফ্রান্স বলে হারাতে পারবে না। তবে ফ্রান্সের গোল স্কোরিং লাইনটা ভীষণ ভালো, সেই কারণে ফ্রান্সের চান্সটা একটু বেশি এগিয়ে, মানে ফাইনালে যাওয়ার। আর্জেন্টিনার পর এবার শেষ 16 ব্রাজিল নামছে কালকে, আবার সেই আর একটা যে যাদের ওপর আমরা সকলের নজর। তুমি কিভাবে দেখছো এই ব্রাজিল এর শেষ 16 ম্যাচকে, আর কতটা মানে আশাবাদী হচ্ছ? ব্রাজিল ভালো খেলবে এটা চাইছি। ব্রাজিলের যে ফুটবল আমরা দেখতে অভ্যস্ত, আগে দেখেছি, সেটা দেখলে ভালো হয়, কিন্তু ব্রাজিল যা ফুটবল খেলছে তাতে আমার মনে হচ্ছে না বিরাট কিছু ভালো ফুটবল হবে। খেলবে নরওয়ের সঙ্গে। নরওয়ে ঠিক আছে, হালান্ড আছে, ওটা একটা জেনুইন গোলগেটার, তো এদিকে হালান্ড আছে, ওদিকে ফ্রান্সের এমবাপ্পে আছে, ওদিকে ইংল্যান্ডের হ্যারি কেন আছে, এরা হচ্ছে জেনুইন গোল গেটার এবং রেগুলার গোল করছে। মেসি রেগুলার গোল করছে, এটা একটা অ্যাডভান্টেজ টিমের, যে সামনে হালান্ড আছে এবং তাকে আটকানোর জন্যে 3 থেকে 4 জন সবসময় ব্যস্ত থাকবে। এটা একটা বিরাট প্লাস পয়েন্ট নরওয়ের। আর ব্রাজিলকে সেই ফুটবল খেলতে আমি জানি না, ব্রাজিলের ফুটবলে সেই খেলা, সেই ছন্দ কিছু দেখতে পেলাম না। তবে ওই যে কথা 11 খেলা হবে। ব্রাজিলেরও অনেক ভালো প্লেয়ার আছে যারা বিভিন্ন ইউরোপের ক্লাবে খেলছে, দাপিয়ে খেলছে। তো লড়াই হবে, লড়াই হয়ে এবার কীভাবে কোচ সেট করেছেন, কীভাবে কোচ চাইছেন, পার্সোনাল আমি তো ভিনিসিয়াস জুনিয়র ছাড়া সেরকম কাউকে চোখে পড়ছে না। ওই এনরিক বলে একটা জুনিয়র 18-19 বছরের ছেলে আছে, আগের দিন নামিয়েছিল, ঠিক আছে, সেটাও তো তুমি 90 কত মিনিটসে গিয়ে লস টাইমে গিয়ে গোল করেছে ব্রাজিল, 2-1 জিতলো এখানে জাপান। লড়াই হবে, মানে এখন আর কাউকে এগিয়ে রাখতে পারছি না, একদমই এগিয়ে রাখতে পারছি না। আজকের ম্যাচ দেখার পর আর কাউকে এগিয়ে রাখতে পারছি না। ও যে কেউ যখন খুশি অঘটন ঘটিয়ে দিতে পারবে। তো এটা আমার মনে হচ্ছে যে অঘটনের ওয়ার্ল্ড কাপ না হয়ে যায়, এই নকআউট স্টেজ থেকে শুরু হবে। কখন কোথায় কে হেরে যাবে কেউ জানে না, কি হবে। মেসি ম্যাজিক দেখতে না পাওয়া গেলেও কেপভার্দের বিরুদ্ধে মেসি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই 1-2 হ্যাট্রিক এই মিলিয়ে সব মিলিয়ে কিন্তু অলরেডি 20টা গোল হয়ে গেল তার বিশ্বকাপে। কি মনে হচ্ছে যে মেসি ম্যাজিক পরবর্তী ক্ষেত্রে আবার আজকে না দেখতে পাওয়া গেলেও কি পরের ম্যাচগুলোতে মেসি ম্যাজিক আমরা দেখতে পাবো? মেসি ম্যাজিক আমি আগেই বললাম যে মেসি, রোনাল্ডো এদের থেকে আমরা অতিরিক্ত আশা করে ফেলছি, যেটা আমি একটা মানে প্লেয়ার হয়ে এটা তো বুঝি যে এই এত বছর এত খেলার পর 39 বছর বয়সে এসে একটা গোলকিপার হলে ঠিক আছে, গোলকিপাররা অনেক বেশি বয়স অবধি খেলে, কেন গোলকিপারদের সেই লোডটা নিতে হয় না, ন্যাচারালি তাদের শরীরের যে ইয়েটা সেটা অনেক দিন অবধি থাকে। কিন্তু
ফরওয়ার্ডের প্লেয়ার বা মাঝমাঠের প্লেয়ার যে কোনো ডিফেন্সেরও এত বেশি লড়াই করতে হয়, এত বেশি দৌড়তে হয়, এদের আস্তে আস্তে কমে যায়। আমরা চাইবো দেখতে, সবাই চাই যে মেসির খেলা দেখি, মেসির ম্যাজিক দেখি, মেসির দারুণ। দেখো, দেখতে যদি কেউ চায় সে কিন্তু মেসির এই খেলাতেও দেখতে যাবে। যেমন আমি আজকে দেখলাম যে মেসির ফার্স্ট গোলটা ওটা মেসি বলে হয়েছে, এত ভালো রিসিভ এবং তারপরে ফাইনাল টাচ ফিনিশ করে দিল, ওরা মেসি বলে হয়েছে। এগুলো মানে ওই রিসিভটাই হবে না এদের কাছ থেকে, এখন খুব কম দেখা যায়, দু একটা দেখা যায়, যেমন হ্যারি কেনের থেকে হয়, রোনাল্ডোর থেকে আগের দিন দেখলাম, এই মেসির থেকে। এইগুলো দেখার জন্যই তো ম্যাচ দেখা। মেসি দারুণ খেলবে, সারাক্ষণ সবাইকে কাটাবে, সারাক্ষণ গোল করবে, এটা তো হতে পারে না। অপোনেন্টও আছে, অপোনেন্ট সবাই মেসিকে গার্ড করবে, রোনাল্ডোকে গার্ড করে, হ্যারি কেনকে গার্ড করে, এমবাপেকে গার্ড করে, সবাই এই স্ট্র্যাটেজি হয়ে গেছে এখন যে একে কভার করে খেলতে হবে। তো ন্যাচারালি এখন ওই মেসি বলে হয়েছে, অন্য কেউ হলে এইসব জায়গা থেকে বার করা মুশকিল আছে। এমবাপে কম বয়স, ঠিক আছে, এমবাপে করতে পারবে। ইয়ামেল স্পেনের, অত 19 বছর 20 বছর বয়স, সারও ভীষণ ভালো কোয়ালিটি, মানে টাচ বলবো অসাধারণ টাচ। এ ছেলেটা অনেক দূর, মানে আমাদের বিশ্ব ফুটবলকে অনেক কিছু দেবার আছে এই ছেলেটা। এদের খেলা ঠিক আছে, এদের খেলা এরা লড়বে, এদের কম বয়স ঠিক আছে, কিন্তু মেসি যেটুকু দিচ্ছে ওটুকুই জানবে যে আর্জেন্টিনার জন্য দারুণ দারুণ ব্যাপার। এই জন্য স্ক্যালোনি সবসময় মেসিকে রাখছে, কেন মেসির একটা ছোট ডজ, একটা ছোট পাস ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। সারাক্ষণ খেলতে হবে না, একটা ফাইনাল পাস, একটা গোল ম্যাচ ঘুরিয়ে দেবে। সেই জন্য এরা বড়, সেই জন্যই আজকে 20টা গোলের মালিক বিশ্বকাপে। অবশ্যই 20টা গোল, আজকে অলরেডি 7টা গোল হয়ে গেল তার। 4টে ম্যাচে 7টা গোল করে ফেললো, এখন গোল্ডেন বুটের জন্য যাচ্ছে। এমবাপে 6টা, হ্যারি কেনও 6টা, 5টা বোধ হয় মোস্ট প্রবাবলি, হালান্ড 5টা। ঠিক আছে, এখনও খেলা আছে, লড়াই হবে যে বেরোতে পারবে, ফাইনাল টাচ যে ভালো দিতে পারবে সে আসল ছবিটা সেই আঁকতে পারবে ফাইনাল টাচ। এবারের বিশ্বকাপ হয়তো অঘটনের বিশ্বকাপও হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। ক্যামেরায় সুকন্যা মুখার্জির সঙ্গে সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।